আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জেবুন্নেসা। অধ্যাপক জেবুন্নেসা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, নমস্কার এবং শুভ অপরাহ্ন সবাইকে। আশা করি ভালো আছেন সবাই। দর্শক শ্রোতাকে শুভেচ্ছা। জি, অধ্যাপক জেবুন্নেসা, আমি যে প্রসঙ্গটা নিয়ে আপনার সঙ্গে আজকে একটু আলাপ করতে চাই, আমি জানি আপনি মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অভ্যুদয় এবং এই সমস্ত বঙ্গবন্ধু এই সমস্ত বিষয় নিয়ে আপনার মোটামুটি কিছু পড়াশোনা আছে, ব্যাপক পড়াশোনা আছে বলে আমার মনে হয়। একটা কথা ইদানিং আমরা প্রায় শুনছি বিভিন্ন জনের মুখে, যে তারা আমাদের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ এর সঙ্গে অনেকটা সমান্তরাল ভাবে এই 2024-এর জুলাই গণ অভ্যুত্থানকে তারা তুলনা করছেন, এবং এটা করতে যে তাদের মধ্যে কেউ কেউ আবার বঙ্গবন্ধুর ভূমিকাকে, মুক্তিযুদ্ধের ভূমিকাকে, মুক্তিযুদ্ধে কবে দেশ স্বাধীন হলো, আদৌ স্বাধীন হলো কি হলো না, এসব নিয়েও নানা ধরনের বিতর্ক তৈরি করছে। যেমন আমি একজন উদাহরণ আপনাকে দিতেই পারি, যে অ্যাডভোকেট এবিএম শাহরিয়ার, শাহরিয়ার কবির এক ভদ্রলোক। তো উনি প্রায় বলছেন যে মুক্তিযুদ্ধ আসলে 26শে মার্চ হয়, বিজয় দিবসটা আমাদের হয়নি, 16 ডিসেম্বর হয়নি, এটা নাকি 75-এ 7ই নভেম্বর হয়েছে। আবার উনি এটাও বলছেন যে 57 সালেই নাকি ডেপুটি স্পিকারকে হত্যার দায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবকে করা উচিত ছিল, এই মানে ফাঁসি দেওয়া উচিত ছিল। যদি সেটা হতো তাহলে নাকি দেশের আজকে এই দুরবস্থা হতো না। মানে সমস্ত দুরবস্থার কারণ হিসাবে উনি বঙ্গবন্ধু শেখ মুজিবকে অভিহিত করছেন, দায়ী করছেন। তো আপনি কি আসলে কয়েকটা বিষয় জানতেই চাই, আমি ধীরে ধীরে অন্যান্য বিষয়ে আসবো। একেবারে আমি 57 সাল থেকে শুরু করতে চাই। আসলে কি 57 সালে আসলে কি হয়েছিল, কেন উনি বঙ্গবন্ধুর ফাঁসি দাবি করছেন? আসলে কি উনি ওই ঘটনার আসামি ছিলেন? আপনি এই সম্পর্কে কিছু বলতে পারবেন? আপনাকে ধন্যবাদ যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। গণতান্ত্রিক সমাজে যে কেউ যে কোনো কথা বলতে পারে, কিন্তু অসংলগ্ন কথা কখনোই গ্রহণযোগ্য না। স্বাধীনতার 55 বছর পরে যিনি এসে হঠাৎ আবির্ভূত হয়ে কথাগুলো বলছেন, তার পটভূমিটা জানা খুব জরুরি। তিনি আসলে কোন প্রেক্ষিত থেকে কথাগুলো বলেন। 55 বছর পরে যখন 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ, সেটা নিয়ে যে প্রশ্ন তোলে, আমি তার ব্যাপারে প্রশ্ন করতে চাই, তিনি কি বাংলাদেশকে বিশ্বাস করেন কি করেন না। যদি তিনি বাংলাদেশকে বিশ্বাস করেন, তাহলে উনি 1957 সালের কথা বলতেন না। যদি উনি বাংলাদেশকে বিশ্বাস করেন, উনি 71 নিয়ে কথা বলতেন না। উনি বলেছেন 57 সালে নয়, 1958 সালে সংগঠিত হয়েছিল এই বঙ্গবন্ধুর কথা বলছেন। উনি কি দৈনিক আজাদের 24শে সেপ্টেম্বর 1958 সালে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল, প্রতিবেদন, উনি কি সেটা পড়েছেন কিনা? আমি বিনয়ের সাথে ওনাকে প্রশ্ন করছি আপনার প্ল্যাটফর্ম থেকে। এখানে আমি যদি আপনাকে দেখাতে পারি, এই জায়গাটাতে আমার সম্মানিত দর্শক শ্রোতাও আছেন এখানে। এখানে দেখা যাচ্ছে যে পুলিশ ও বিরোধী দলের সদস্যদের মধ্যে হাতাহাতি, ডেপুটি স্পিকার আহত, বিরোধী দলের 3 জন সদস্য গ্রেফতার। আমাকে একটু গভীরে যেতে হবে কথা বলার জন্য, হ্যাঁ? এই রিপোর্টটা পুরাটাই যদি আমি পাঠ করে শোনাই, আমার মনে হয় শ্রদ্ধেয় দর্শক মন্ডলী সিদ্ধান্ত নেবে যিনি নিজেকে খুব ইতিহাসবেত্তা মনে করছেন, তিনি আসলে কোন অ্যাঙ্গেল থেকে কথা বলছেন। ঢাকা 23শে সেপ্টেম্বর অপরাহ্নে পূর্ব পাকিস্তান আইন পরিষদে হাঙ্গামার ফলে পরিষদের ডেপুটি স্পিকার জনাব শাহিদ আলী ও আরো 4 জন সদস্য আহত হইয়াছেন। কেএসপির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আজিজুল হক গুরুতর রূপে আহত হইয়া অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি। ওকে, এখানে উজিরে আলী জনাব আতাউর রহমানের বিবৃতি। উনি বলেছেন যে উজির আলী জনাব আতাউর রহমান খান অপরাহ্নে পূর্ব পাকিস্তান আইন পরিষদে নিম্নলিখিত বিবৃতি প্রদান করেছেন। সেখানে উনি বলেছেন যে দুঃখ ভারাক্রান্ত অন্তরে অপরাহ্নে এখানে দণ্ডায়মান হয়েছে। এই সমস্ত ঘটনা যে কোনো সত্য মানুষের পক্ষে লজ্জাজনক। সকল প্রকার গুন্ডামি হাঙ্গামা সৃষ্টি করা হইয়াছে। পরিষদের আসবাবপত্র এগুলো ভাঙা হয়েছে। আচ্ছা, এখানে বলা হয়েছে সমস্যা 3 দিন পরে ডেথ রিপোর্টে বলা হয়েছে বহুমূত্র, মূত্রাশয়ের গোলযোগ ও বহুমূত্র অত্যধিক রক্তের চাপের ফলে হৃদযন্ত্র আক্রান্ত হয়, মুখের আঘাতে এই শাহেদ আলী মারা গেছেন, স্পিকার শাহেদ আলী মারা গেছেন। আচ্ছা, জনাব আবু হোসেন সরকার উনি বলেছেন, পরিষদে বিরোধী দলীয় নেতা জনাব আবু হোসেন সরকার বলেন যে জনাব শাহিদ আলীকে ডেপুটি স্পিকার করার ব্যাপারে তিনি দায়ী ছিলেন। সম্প্রতি তিনি স্পিকার হইবার আশায় আওয়ামী লীগ দলে যোগদান করেন। এরকম
কথা, কিন্তু এখানে দেখা হয় যে পরবর্তীকালে শাহেদ আলীকে হত্যা চেষ্টার মামলা করে, তবে মামলায় অভিযুক্তদের তালিকায় বঙ্গবন্ধুর নাম ছিল না। উনি একজন আইন বিশারদ নিজেকে যদি মনে করেন, মামলার অভিযুক্তদের তালিকায় যদি ওনার নাম না থাকে, উনি এত বছর পুনর ফাঁসির দাবি করছেন। আচ্ছা, বিরোধী দলীয় নেতা আবুল হোসেন সরকার সহ 12 জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। 29 সেপ্টেম্বর আদালতে হাজির করা হয়। আদালতে পিপি পাবলিক প্রসিকিউটর বলেন, 23 সেপ্টেম্বর পরিষদে জনাব ইউসুফ আলী চৌধুরী একটি চেয়ারের পায়া ছুঁড়ে মারিলে ডেপুটি স্পিকার আহত হন এবং পরবর্তীতে ইন্তেকাল করেন। এরপরে এই সময় আসামি পক্ষের উকিল ময়নাতদন্ত প্রতিবেদনকে সাজানো দাবি করে, বলেন মেডিকেল রিপোর্টে বহুমতজনিত সংজ্ঞাহীনতার কথা বলা হয়েছে। অর্থাৎ স্পষ্টতই দেখা যাচ্ছে শাহেদ আলী হত্যাকাণ্ডের প্রক্রিয়ায় কোথাও বঙ্গবন্ধুর নাম আসেনি। এমনকি বিরোধী দলীয় উকিলও আদালতে দাঁড়িয়ে তেমন কোনো প্রতিবেদন দায়ের করেনি এবং বলেনি। এবার আমি এই প্ল্যাটফর্ম থেকে সারা বাংলাদেশের 17 কোটি মানুষের কাছে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, এই জায়গাটায় কোনো জায়গায় যদি বঙ্গবন্ধুর নাম না থাকে, উনি কেন উদ্দেশ্যমূলকভাবে এই প্রপাগান্ডা ছড়াচ্ছেন বঙ্গবন্ধুকে নিয়ে? ওনার বঙ্গবন্ধুকে নিয়ে এত মাথা ব্যথা কেন? যিনি 3053 দিন কারাবাস করেছেন, যিনি যিনি মানে বুলেটের আঘাতকেও মানে সহ্য করেননি। আমি প্রথমে আসছি, আপনি তাহলে বলতে চাচ্ছেন যে 1957 নাকি 58, আমি যদিও জানি 58-তে, আর 1958 আচ্ছা, সেই ঘটনায় যিনি মারা গিয়েছিলেন শাহেদ আলী সাহেব, উনি মারা গেছেন, পরে জানা গেছে উনার মানে অসুস্থ হওয়ার কারণে, হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে, চেয়ার ছুঁড়ে মারার কারণে নয়। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ওই মামলায় শাহেদ আলী হত্যা যে মামলাটা হয়েছিল, সে মামলায় আসামিদের তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামই ছিল না, নামই নেই। তাহলে আমাদের বর্তমানে এই অ্যাডভোকেট শাহরিয়ার কবির, উনি বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড কামনা করছেন কোন কারণে? মানে অন্য কোনো মামলা নাকি এই মামলার কারণে? আমার তো মনে হয় উনি এই মামলার কারণে না, কিছু না। আমি শ্রদ্ধার সাথে আবারও বলি, ওনাকে শ্রদ্ধা করেই বলছি, উনি আমার সিনিয়র বয়সে। সেটা হলো যে উনি বাংলাদেশটাকে সহ্য করতে পারছেন না। উনি যদি বাংলাদেশটাকে সহ্য করতে পারতেন, তাহলে উনি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো প্রশ্ন তুলতেন না। কারণ উনি জানেন স্বাধীনতার মহান স্থপতি কে। তাহলে উনি যে বলেন 71-এর 16 ডিসেম্বর বাংলাদেশে, উনি বিভিন্ন জায়গায় বলে, ওনার এত বড় দুঃসাহসটা উনি কোথায় পেয়েছে? যে দেশে 2.5 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছেন, 30 লক্ষ শহীদ প্রাণ দিয়েছেন যে দেশের পতাকার জন্য, তিনি সেখানে কি করে বাংলাদেশের 16 ডিসেম্বরকে নিয়ে প্রশ্ন করেন? ওনার এত বড় দুঃসাহসটা উনি কোথায় পেয়েছেন? উনি এত বছর কোথায় ছিলেন? এখন কোথা থেকে আবির্ভূত হয়ে উনি এই কথাটি বলছেন? আমি ওনার কাছে জানতে চাই এবং ওনার সাথে একদিন আমি আলোচনায় বসতে চাই এই বিষয় নিয়ে। সেদিন আমি ওনাকে সরাসরি প্রশ্ন করবো, আপনি কোথা থেকে 16 ডিসেম্বরকে অস্বীকার করছেন? তাহলে আপনি বাংলাদেশের, আপনি যে এনআইডি বহন করেন, সে এনআইডিও কি আপনি বহন করে বিদেশে বিদেশে ঘুরে বেড়ান? আপনি বিদেশ থেকে ব্যারিস্টারি করে আসছেন এই এনআইডি বহন করে। তাহলে আপনি যখন আপনি ব্যারিস্টারি করেছেন, তখন কি আপনি বলে আসছেন আপনি বাংলাদেশের না কোন দেশের নাগরিক? আপনি বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এই দেশের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কথা বলেন, স্বাধীনতাকে নিয়ে কথা বলেন, 16 ডিসেম্বরকে নিয়ে কথা বলেন। আপনি কত বড় দুঃসাহস আপনার! না, উনি যেটা বলতে চেয়েছেন, উনি যেটা বলতে চাচ্ছেন আমাদের 16 ডিসেম্বর নিয়ে, ওনার বক্তব্য হলো ওই দিন নাকি দেশে বিজয় আসলে সূচিত হয়নি। কারণ বিজয় সূচিত হলে উনি এই কথাটা কেন বলেন? ওনার যুক্তিটা আমি বলি, আপনার যুক্তির ব্যাপারে আপনার বক্তব্য দেন। ওনার যুক্তিটা হলো ওই দিন যখন নাকি আত্মসমর্পণের স্বাক্ষর করে পাকিস্তানি বাহিনী নাকি বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেনি, ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করেছে, এবং যে কারণে প্রকৃত স্বাধীনতা ওই দিন হয়নি। এবং স্বাধীনতা হয়েছে 75-এর 7 নভেম্বর, যখন সিপাহী বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান সাহেব মুক্ত হলেন। ওই দিন নাকি প্রকৃত বিজয় অর্জিত হয়েছে। এর ওনার যুক্তি। আপনি কি বলবেন? তাহলে 71-এর পরে যে দেশগুলো স্বীকৃতি দিয়েছে, তারা কি অন্ধ ছিল? সেই দেশের প্রধানেরা অন্ধভাবে স্বাক্ষর করে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল? 71-এর পরে থেকে যে স্বাধীনতার পরে যে স্বীকৃতিগুলো এসেছে, বিশ্বব্যাপী স্বীকৃতিগুলো এসেছে, জাতিসংঘের সদস্য হয়েছে, সেগুলো কি হয়েছিল সেদিন? আর উনি যে বলে যে ভারতের কাছে আত্মসমর্পণ করে, আপনি যেটা বলেন 75-এর আগে তো পাকিস্তানও তো বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে দিয়েছিল। হ্যাঁ, তো তাহলে সেক্ষেত্রে 15 আগস্টে দিয়েছে, সেক্ষেত্রে উনি তাহলে এই কথাটা বলেন কি করে? আমি তো বুঝতে পারছি না, উনি কি ঠিক আছেন? মানে আমার মনে একটা প্রশ্ন আছে যে উনি কি দম্ভে অহংকারে, মানে পবিত্র কোরআনও কিন্তু আছে, দম্ভ ভরে তুমি মাটিতে হেঁটো না। উনি কিন্তু এত দম্ভ করছেন
উনি মনে করছেন উনি ক্ষমতার সর্বস্তর মানে অবস্থান করছেন। ওনার ভাবা উচিত উনি যখন কথা বলেন 17 কোটি চোখ কিন্তু তাকিয়ে থাকে। সুতরাং কথা বলার জন্য সংলগ্ন হয়ে কথা বলা উচিত। বাংলাদেশকে নিয়ে কথা বলার আগে ওনার বাংলাদেশ নিয়ে লেখাপড়া করে কথা বলা উচিত। 7ই নভেম্বর কেন হয়েছিল, 75 15 আগস্ট কেন হয়েছিল, 71 16 ডিসেম্বর কেন হয়েছিল, দুনিয়ার সবাই সেটা জানে। ওনার কাছ থেকে নতুন করে আমার ইতিহাস শেখার, আমাদের ইতিহাস শেখার দরকার নেই আমি মনে করি। উনি বলতেই পারে, উনি বলতে পারে এবং উনি ঠিক মতো বলেন কিনা এটা ফ্যাক্ট চেক করে বের করলে জানা যাবে উনি কতটুকু কি বলে। ব্যারিস্টার কিন্তু আমার একটা পরিবারও জিনিস আপনি আছে, বলেন না, উনি এত আমার এত পরিবারের ব্যারিস্টার সাহস, ওনার মতো এভাবে কথা বলে না, উনি যেভাবে কথা বলেন। আপনি যে কথাটা বললেন যে উনি উনার এই সাহস কোথায় পেয়েছেন। এখন আমি যদি বলি, দেখুন 2024-এর 5ই অগাস্টের আগে অথবা 2024-এর 5ই অগাস্টের আগে এই ভদ্রলোককে পাবলিক মানে সোশ্যাল মিডিয়া অথবা মিডিয়াতে কেউ চিনতেন কিনা আমি জানি না ঠিক। যেহেতু ওর পরের থেকে ওনাকে সবাই চিনেন, তাহলে কি আমি বলতে পারি যে 24-এর যে ঘটনা প্রবাহ সেখান থেকে উনি এই সাহসটা পেয়েছেন। 24 কি তাহলে 71-এর সঙ্গে আপনার সাংঘর্ষিক অবস্থায় আছে? এটা তো একটা অংশ 24-এর সাথে 71-কে তুলনা করছে। যারা 24-কে সমর্থন করেছেন, অনেক বুদ্ধিজীবীরা এই দেশের অনেকেই তো করেছেন তাই না, তারা কি 71-কে অস্বীকার করে 24-কে করেছেন? তাদের মধ্যে যারা 24-এর সাথে যুক্ত ছিলেন তারাও কিন্তু 71-কে সম্মান করেই কিন্তু করেছেন এবং তারা অনেকের টকশো শুনি তারা বলেন তারা নাকি প্রতারিত হয়েছেন, তাই না? এই কথাটাও বলে যে ওই তীর হারাই ঢেউ সাগর পাড়ি দিব রে, হ্যাঁ এই ধরনের গান যে ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকায় মাথা, এগুলো শুনে কিন্তু আমরা সেখানে গিয়েছিলাম। হ্যাঁ, যাওয়ার পরে যারা মানে ফ্রন্ট লাইনে ছিলেন তাদের কিন্তু এখন দেখা যায় না, দেখা যায় ওনাদের মতো লোককে যারা 16 ডিসেম্বরকে নিয়ে প্রশ্ন করে, যারা মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন করে, বাংলাদেশকে নিয়ে যারা প্রশ্ন করে। আর আমরা তো মানে দেখেছি কি হচ্ছে, আমাদের সবার চোখ এখন খোলা, এখন সামাজিক মাধ্যম আছে, সমস্ত জায়গায় ক্যামেরা ক্লিক করলে সবকিছু পাওয়া যায়। সুতরাং উনি এগুলা নিয়ে কথা না বলে ওনার বলা উচিত যে হামে যে 800 লোকের 800টার বাচ্চা হামে যে মারা গিয়েছে ওইটা নিয়ে কি ওনার কোনো প্রশ্ন আছে কিনা, কেন হামে ওইটা মারা গেল ওনার ওইটা নিয়ে প্রশ্ন আসেনি, বন্যায় শত শত মানুষ ডুবে যাচ্ছে ওটা নিয়ে ওনার কোনো প্রশ্ন নেই। উনি এটা নিয়ে কথা বলছেন ঢাকা শহর রাজধানীতে যানজটে নাকাল হয়ে যাচ্ছে আমরা ওনা নিয়ে এটা কথা নেই। উনি 16 ডিসেম্বর 71 নিয়ে কেন কথা বলবেন? উনি যদি সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে আমার দেশের রাজধানী ঢাকার উনি যানজট নিয়ে কথা বলুক, জলাবদ্ধতা নিয়ে কথা বলুক, হামে 800টা বাচ্চাকে হত্যা করা হয়েছে আমি বলবো সেটাকে, সেই বিষয় নিয়ে উনি কথা বলুক। উনি এগুলো না বলে 24 নিয়ে 71 নিয়ে টানাটানি কেন করেন? আচ্ছা, এই 16 ডিসেম্বর যে বিজয় দিবস, এটা নিয়ে কিন্তু আরো একজন ব্যক্তি প্রশ্ন তুলেছেন। তিনি হচ্ছেন এবি পার্টির মহাসচিব আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার, উনিও ব্যারিস্টার। এবং উনি আবার দেখলাম কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু কথাবার্তা বললেন। আমি যত জানি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র, আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ব্যারিস্টার ফুয়াদের যে বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গে আপনি কতটুকু একমত? একমত মানে যেই বিশ্ববিদ্যালয় পৃথিবীর বুকে একমাত্র বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে, পৃথিবীর আরেকটি বিশ্ববিদ্যালয় নেই যে বিশ্ববিদ্যালয় একটা রাষ্ট্রের জন্ম দেয়। উনার কত বড় দুঃসাহস, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছে টাউট ফেসিস্ট ক্রিমিনাল জন্ম নেয়। উনি কয়টা লোক দেখেছে? উনার একটা টক শো আমি 2 দিন আগে দেখেছি, উনি সেখানে বলছে আপনি দেখান তো পাঁচজন বিজ্ঞানী আছে কিনা। আমার বন্ধু অধ্যাপক ডক্টর শামীম কায়সার বর্তমানে বিশ্বের 2% বিজ্ঞানীদের মধ্যে একজন এই মুহূর্তে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইটি ডিপার্টমেন্টে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আইটি সেক্টরে যে সর্বোচ্চ আসনে তুলে ধরেছে যে ছেলে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কত বিজ্ঞানী আছেন উনি কি চেনেন না? উনি বলেন 5 জন বুদ্ধিজীবীর নাম বলেন তো, কতগুলো বুদ্ধিজীবীকে 71-এ হত্যা করা হয়েছে উনি চেনেন না? উনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে প্রশ্ন করেন কোন সাহসে? উনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থী যদি একত্রিত হয়ে যায় উনার মতো ব্যারিস্টার ফুয়াদ এই বাংলাদেশে থাকতে পারবে না, ওনাকে বিদেশ চলে যেতে হবে অথবা ওনাকে ওনাদের প্রিয় দেশে চলে যেতে হবে। উনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনাল তৈরি হয়। আপনি ক্রিমিনাল মাসুদ ভাই? আমি ক্রিমিনাল? উনি যে এত বড় একটা কথা বললো, যে বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জ্ঞান তাপস আছেন, যে বিশ্ববিদ্যালয়ে সত্যেন সেন আছেন, লীলা নাগ আছেন, বঙ্গবন্ধু ছিলেন। উনি বলেন যে আপনি 5 জন বুদ্ধিজীবী নাম দেখান, 5 জন নেতার নাম দেখান যারা সারা বিশ্বে মানুষকে চিনে। এই মুহূর্তে মাসুদ কামালকে সারা পৃথিবীর লোক চিনে, উনি জানে না যে মাসুদ কামালকে? সে তো ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে তুমি কিভাবে বলে সমস্ত কথা?
ব্যারিস্টার হলে কি সব কথা ওনার শুনতে হবে? আপনাকে একটু আগে বললাম আমার পরিবারও ব্যারিস্টার আছে, অনেক অ্যাডভোকেট আছেন আমার শ্বশুর বাড়ির পরিবার, আমাদের পরিবারে ব্যারিস্টার এরকম অসংলগ্ন কথা বলেন না। উনি যেভাবে বলেন, উনি সংবিধানে উল্টাপাল্টা কথা বলেন, সংবিধানে কেন ধর্ম নিরপেক্ষতা আসছে এটা নিয়ে উনি কথা বলেন। উনি ডক্টর কামাল হোসেন স্যারের বইটা পড়ুক, যিনি কিনা সংবিধান প্রণয়ন পরিষদের সভাপতি ছিলেন, উনি কি লিখে গেছেন উনি পড়ুক, আগে পড়তে হবে তারপর কথা বলতে হবে। উনি জানেন না ডক্টর কামাল হোসেন কে? সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন, তিনি অক্সফোর্ডে গিয়ে পড়ালেখা করে আসছে, ঢাকা বিশ্ব থেকে পড়িয়ে পড়াতেন এবং আবার অক্সফোর্ডে লেখাপড়া করেছেন। উনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 জন মানুষের নাম বলতে, এত বছর আচ্ছা, 100 বছর বিশ্ববিদ্যালয়কে তিনি প্রশ্ন করেন। ওনাদের এত প্রিয় ব্যক্তি ডক্টর ইউনূস, সেও তো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। সেও ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে ওনার প্রিয় ব্যক্তি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানী, উনি ওনার জায়গাতে ব্যক্তি ডক্টর ইউনূস আলাদা ব্যাপার, তাই না? শাসক ডক্টর ইউনূস আলাদা ব্যাপার, ব্যক্তি ডক্টর ইউনূস ওয়াজ দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি। এটা কিন্তু ওই ভদ্রলোকের মাথায় রাখা উচিত। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো কথা বলতে পারবেন না। আমি আপনার প্ল্যাটফর্ম থেকে তীব্রভাবে ওনার নিন্দা আমি নিন্দা করছি। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে, ঢাকা ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে, রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে, এই দেশের একজন নাগরিক হিসাবে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর একটি কথা যেন না বলেন, এত বড় দুঃসাহস উনি যেন আরেকটা না দেখান। অধ্যাপক জীবন, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে এই আলোচনাটা পুরোটাই আমাদের জুলাই মাস, এটা এই জন্যই আমি আলোচনাটা ওই লাইনে থাকলাম যে জুলাইয়ের সঙ্গে ৭১ অনেকে তুলনা করছে, এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলছে। ভাইয়া শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি জুলাইকে আসলে কিভাবে মূল্যায়ন করছেন এটা একটু জানতে চাচ্ছেন? এটা বলার আগে আমি একটু বলছি যে কয়েকদিন আগে একজন সম্মানীয় আমার সিনিয়র একজন বক্তব্যে বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের নাকি বিয়ে হয় না। উনি কত বড় দুঃসাহস, উনি আমার শিক্ষার্থী, আমার বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে কথা বলে। ওনার যোগ্যতা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে বিয়ে করা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে এই 2.5 লক্ষ ছেলে মেয়ে, 2,56,000 ছেলে মেয়ে গত বছর পরীক্ষা দিয়েছে, সেখান থেকে আমরা মাত্র কয়েক হাজার, মানে 1,000 কি 2,000 বাচ্চা নেই। এই বাচ্চাগুলার মানে সম্মানের মধ্যে উনি কিভাবে আঘাত করেন? আরেকজন ব্যক্তি, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, আমাদের শ্রদ্ধ সকলের শামসুজ্জোহা স্যারকে বলেছেন শামসুজ্জোহা সাহেব আপনি জুলাইকে মূল্যায়ন করতে বলেন, সেটা করবো আলাদাভাবে, কিন্তু এই জুলাইয়ের পরে যেই পরিমাণ এই শামসুজ্জোহা স্যারকে শামসুজ্জোহা সাহেব বানানো হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে বলতেছে বিয়ে হয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হচ্ছে ফেসিস্ট ক্রিমিনাল জন্ম নেয়, আপনি আমাকে কিভাবে মূল্যায়ন করতে বলেন? বলেন তো, আপনি বলেন, আমাকে বলেন কিভাবে মূল্যায়ন করবো আমি? আপনি কি বলতে চাচ্ছেন যে এই যে আচরণগুলো, এগুলো কি জুলাইয়ের প্রোডাক্ট অথবা বাই প্রোডাক্ট? জুলাইয়ের প্রোডাক্ট আমি বলবো না, বাট আমার তো বয়সটা কম হয়নি, এত বছরে এই ধরনের কথা, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কথা বলার দুঃসাহসটা আমি 24-এর আগে শুনিনি বলতে, স্ট্রেট ফরওয়ার্ড কথা, ঠিক আছে? তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটা শব্দ বলার দুঃসাহস কেউ দেখায়নি, সেটা 24-এ করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের গলায় মালা দেওয়ার বিষয়টা জুলাইয়ের পরে হয়েছে, 32 ভাঙা হয়েছে জুলাইয়ের পরে। এই দেশে 75-এর পরে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর বাবা শ্রদ্ধেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু প্রধান ছিলেন। এই দেশে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর মা এদেশে প্রধানমন্ত্রী ছিলেন, ওই সময় কিন্তু 32-এর গায়ে ওনারা হাত তুলেননি, এবং 32-কে ওনারা সম্মান করেছেন বলে 32টা কিন্তু যেভাবে ছিল সেভাবেই ছিল। কই, তখন তো কিছু হয়নি, এরশাদ সরকারও ছিল, তখন তো কিছু হয়নি। তারপরে যে ফাঁকে ফাঁকে যত সরকার এসছে, কোন সরকারই তো 32 ভাঙার সাহস দেখায় নেই। এই 32টা কখন ভাঙা হয়েছে তারিখটা বের করেন, এবার বলেন আমাকে মূল্যায়ন করার জন্য। সবের মাধ্যমে অপমান করা হয়েছে জুলাইয়ের পরে। ব্যক্তি ডক্টর ইউনূস স্যারকে আমি সম্মান করি, কিন্তু উনি শাসক হিসাবে যদি বলতেন স্টপ দিস নয়সেন্স, তাহলে বন্ধ হয়ে যেত, উনি সেটা করে নাই। উনি নিজেও কিন্তু একজন শিক্ষক ছিলেন। এগুলা কি আপনি দেখেছেন মাসুদ ভাই? আপনার এত বড়, আপনি তো আমার অনেক সিনিয়র, আমার জন্ম বছরে আপনি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, আপনি আমার এত শ্রদ্ধেয় একজন মানুষ, তাহলে আপনি একটু দেখেন তো এর আগে কি আপনি এগুলো দেখেছেন কিনা? শিক্ষকদের গলায় জুতার মালা দেখেছেন কিনা? দেখেছেন ভাই? তাহলে আপনি আমাকে বলেন আমাকে মূল্যায়ন করার জন্য, এখন মূল্যায়ন করি। জি, আপনি যে কথাগুলো বলেন এগুলো আসলে অস্বীকার করার কোনো উপায় নেই, কোনো সন্দেহ নাই। আমি নিজেও মনে করি যে জুলাই অবশ্যই আমাদেরকে একটা বড় কিছু দিয়েছে। একটা এর আগের যিনি শাসক ছিলেন তার পতন ঘটেছিল জনগণের জনরোষের মুখে, এই সবই আমরা জুলাই দেখেছি। কিন্তু পরে আবার জুলাইয়ের কিছু বাই প্রোডাক্ট আমরা পেলাম, কিন্তু যেগুলো নাকি যেরকম হয়। নতুন গণঅভ্যুত্থানটার কথা ভুলে গেছেন মাসুদ ভাই? আপনি তো তখন মনে হয় শিক্ষার্থী কিনা, নাকি শেষ হয়ে গেছে লেখাপড়া? বোধহয় শেষ হয়ে গেছে।
শেষ হয়ে গেছে 90-এর গণঅভ্যুত্থানকে নিয়ে কেউ কোনো কথা বলে না কেন? 90-এর গণঅভ্যুত্থানকে নিয়ে শহীদ নুরুল হোসেনকে নিয়ে কেউ কোনো কথা বলে না কেন? 69-এর গণঅভ্যুত্থান নিয়ে কেউ কোনো কথা বলে না কেন? 66 6 দফায় নারায়ণগঞ্জে কত শ্রমিক মারা গেছে তাদের নিয়ে কথা বলে না কেন? 71-কে নিয়ে টানাটানিটা বন্ধ করা উচিত। আমাদের মানসিক অসুস্থতা লাগে এখন, একদম মানসিক অসুস্থতা লাগে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এইসব নিয়ে কথা বলেন না, কথা বলেন এই আশেপাশে যারা আছেন তারা এই সমস্ত কথা বলে বিতর্কিত করার চেষ্টা করছে। উনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, উনি কিন্তু জানেন মানুষকে সম্মান করতে, ওনাকে দেখিনি এসব কথা বলতে, এখন পর্যন্ত দেখি নেই, জানি না। তবে উনি উনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং ওনার মা এবং বাবা দুজনেই দেশের প্রধান ছিলেন, কিন্তু তাদের সময় বঙ্গবন্ধুর বাড়ি থেকে শুরু করে দেশের মুক্তিযুদ্ধের কোনো ভাস্কর্য ভাঙচুর হয়নি। এই মুহূর্তে দেশের শত শত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর করা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় হেমায়তপুরের সামনে একটা মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর করা, চতুর্দিকে ভাঙচুর করে, এগুলা কিন্তু কোনোদিন হয়নি। এগুলা কিন্তু কবে হয়েছে তারিখক্ষণ বের করেন, তাইলে ভালো হয় আর কি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর জীবন্নেসা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন অধ্যাপক জীবন্নেসা একটু কি বলবো, আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। এবং আমি এটাও মনে করি আমাদের দেশে যারা নাগরিক তারা বাংলাদেশের কোনো অপমান, বাংলাদেশ নিয়ে কোনো কথা কেউ বললে আবেগপ্রবণ হওয়াটাই স্বাভাবিক। আমি নিজেও আবেগপ্রবণ হয়ে যাই। কথা বলবে, আমার পতাকা নিয়ে কথা বলবে, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি সে বিশ্ববিদ্যালয়ের কথা বলে তাকে ছাড় দিব, ওই অতটুকু ব্যক্তিত্ব আমার না। আমি উন্নত ব্যক্তিত্ব নিয়ে বড় হয়েছি, এই জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার দেশ আমার পতাকা নিয়ে যে একটা কথা বলবে আমি তার সাথে 10টা কথা বলবো। জি, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা অনুষ্ঠানটি শুনলেন। সবাই ভালো থাকবেন, আগামীতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।